আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 26 ব্যাচ আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে বেসিক টু বস সায়েন্স কোর্স এসএসসি 2026। এখানে আমরা তোমাদের 5টি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তার ভিতরে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ এবং ইংলিশ। এবং প্রথম সাইকেলটি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে এবং প্রথম সাইকেলের কেমিস্ট্রি ক্লাসে আমি তোমাদের সাথে আছি KM মুর্তজা আহমেদ। বর্তমানে পড়ালেখা করছি রাজশাহী ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। এবং তোমাদের রসায়ন ক্লাসটি প্রথম সাইকেলে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়টি আমরা রেখেছি। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের অত বেশি অধ্যায় পড়া নাই, প্রথম সাইকেলে আমরা 3টা অধ্যায় রাখতে চেয়েছিলাম, কিন্তু 3টা অধ্যায় না রেখে আমরা 2টা অধ্যায় রেখেছি। দ্বিতীয় এবং তৃতীয় সাইকেলে তোমাদের সম্পূর্ণ বইটি শেষ করে দেওয়া হবে। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়টি নিয়ে। তৃতীয় অধ্যায়ে কি আছে আমরা আলোচনা করব বই দেখে। কেন বই দেখে? তোমাদের বইয়ের সম্পূর্ণ লাইন টু লাইন একদম বেসিক থেকে আমরা শিখাবো, যাতে একটা কোনো জিনিসও তোমাদের মিস না যায় এবং তোমরা সম্পূর্ণ বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারো এবং ক্লাসটা তোমাদের যেন উপভোগী করে তুলতে পারি ক্লাস করাতে। তো তৃতীয় অধ্যায়টা আমাদের কি আছে? পদার্থের গঠন। এখন পদার্থের গঠনের ভিতরে প্রথম টপিকটি আছে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। এইসব প্রশ্নে তোমাদের আসবে না। তোমাদের সিকিউতে মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ কি এমন প্রশ্ন যদি দিতে পারে, যেহেতু তোমাদের এসকিউ আছে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, এই দুইটা জিনিস দেখে রাখতে পারো। মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে তুমি ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো কিছু পাবে না। যেমন কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মানে আমাদের যে 118টি মৌল আছে পর্যায় সারণীতে, তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী আছে না, সেখানে 118টি মৌল আছে। এই 118টি মৌল তুমি যদি ভাঙো তাহলে কি ওই জিনিস ছাড়া তুমি অন্য কিছুই পাবে না তার ভিতরে। তার মানে এগুলা মৌলিক পদার্থ। আর এই মৌলিক পদার্থের ভিতরে যে 118টি মৌল আছে তার ভিতরে 98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি তো আমাদের পৃথিবীর যারা গবেষক আছে তারা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করেছে। তো আমাদের শরীরে আবার কয়টি মৌলিক পদার্থ থাকে? MCQ এর জন্য শিখে রাখো, তোমাদের বইতে দেওয়া আছে আমাদের শরীরে মৌলিক পদার্থ থাকে 26টি। তো খুবই আমরা কথা বলে ফেলছি উপরে, তো আমরা একটু লিখে পড়ে এবার, যেহেতু আমরা মৌলিক পদার্থ শিখলাম। আর যৌগিক পদার্থকে যে পদার্থ ভাঙলে মানে একের অধিক পদার্থ মৌলিক পদার্থ পাওয়া যায়, মানে এগুলো আমরা লিখবো, লিখে লিখে শিখবো। তো আমার কলম কোথায়? তো আমরা শুরু করি পদার্থের গঠন। পদার্থের গঠন এর আগে আমি নবম শ্রেণীর জন্য একটি ক্লাস দিয়েছিলাম, সেটা ছিল পদার্থের অবস্থা। তোমরা যারা ক্লাসটি করো নাই নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা করে নিতে পারো ক্লাসটি। পদার্থের গঠনে আমরা প্রথমে দেখলাম হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি সংজ্ঞা দিলাম? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থ ভাঙলে সেটা ছাড়া আর অন্য কিছুই পাওয়া যায় না। যেমন যদি H2 থাকে, এই জিনিসটা যদি আমি ভাঙি তাহলে আমি 2টা হাইড্রোজেন পাবো, কিন্তু হাইড্রোজেনই থাকছে। আর যৌগিক পদার্থ কোনটা? যৌগিক হচ্ছে যেখানে বিভিন্ন রকম মৌলের মিশ্রণ থাকে, মানে আমি যদি সেটা ভাঙি তাহলে আমি সেটা ছাড়া আরো অনেক কিছু পেতে পারি। যেমন যদি আমরা উদাহরণ দিই, এমনিতেই উদাহরণের জন্য বলা, যদি এইটা হয় তাহলে এখানে আপনি কি পাচ্ছেন? একটা কার্বন পাচ্ছেন আর 4টা হাইড্রোজেন পাচ্ছেন। তাহলে দেখো তো, এখানে তুমি 2টাই হাইড্রোজেন পালা আর এখানে কার্বনও পালা, হাইড্রোজেনও পালা। তাহলে এইটা ভাঙলে তুমি 2টা পাচ্ছ আর এটা ভাঙলে 1টি পাচ্ছ, মানে 2টা আলাদা জিনিস পায়। তার মানে মৌলিক কোনটা হলো?
যেটা ভাঙলে তুমি সেই পদার্থ ছাড়া অন্য কিছু পাইলা না, সেটা মৌলিক। আর যৌগিক কোনটা হলো, যেটা ভাঙলে তুমি দুই ধরনের বা দুইয়ের অধিক ধরনের মিশ্রণ পাইলা, তাহলে সেটা যৌগিক। এবার তোমাদের বইয়ে আরেক এর পরের টপিকে কি আছে, পরমাণু এবং অণু আছে। আর বলো তো পরমাণু আর অণুর ভিতরে পার্থক্য কি? পরমাণু হচ্ছে, এই যে আমি এখানে লিখছিলাম না H2, একে আমি ভাঙলাম কি দিয়ে, দুইটা হাইড্রোজেন দিয়ে। এইটা হচ্ছে অণু। আর এই দুইটা, এইটাও পরমাণু এবং এইটাও পরমাণু। কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে অণু কি হবে? অণু হচ্ছে পরমাণুর মানে বড় রূপ, দুইটা পরমাণু মিলে অণু গঠন করতে পারবে। যেমন হচ্ছে মনোমার আর পলিমার, এগুলো পরে আসবে, এগুলো পরে শেখাবো, এখন ওগুলো নিয়ে আসা যাবে না। তাহলে আমি যদি খুব ভালো মতো বলতে চাই যে পরমাণু কি হবে, তোমাদের বইয়ে দেখো তো কি আছে পরমাণুর সংজ্ঞাটা। আমি বলেছি বই দেখে দেখে সম্পূর্ণ জিনিসটা যাতে তোমাদের মাথার ভিতরে একদম ভালোভাবে চলে যায়, সেটার চেষ্টাই আমি করব। তোমাদের এখানে দেয়া আছে যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। তা আমি তোমাকে কি বলেছিলাম যে এটা হচ্ছে মৌলিক পদার্থ, কারণ কি, এটা ভাঙলে ওই জিনিস ছাড়া অন্য কোনো জিনিস পাওয়া যাবে না। এবার এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এটা একটা কণা, এটা একটা কণা, তাহলে কি এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। আর এই যে ক্ষুদ্রতম কণা মিলে যেটা তৈরি হয়, সেটাই হচ্ছে অণু। তুমি অক্সিজেন এটা কি হতে পারে, এটা ধরো অক্সিজেন, এটা হচ্ছে পরমাণু। আর যদি তুমি এইটা দাও, তাহলে সেটা হয়ে যাবে তখন অণু। এবার তুমি ধরো এই যে এইটাকে তুমি বলতে পারবা মৌলের অণু, কারণ একই মৌলের অণু। এবার ধরো তুমি এইটা আছে, এটাও তো একটি অণু। কেন একটি অণু? এই যে এখানে দুইটা আছে, কার্বন এবং হাইড্রোজেন। এবার এইটা হচ্ছে যৌগিক পদার্থ, ঠিক তো? এটা যৌগিক না, তাহলে এটা কি হবে? এটা একটা যৌগ, এটা তো মৌল না। মৌল হচ্ছে যদি একই রকমের দুইটা পাও, তুমি এই যে যেমন হচ্ছে অক্সিজেন দুইটা নিলে সেটা হচ্ছে মৌল হবে, মৌলের অণু হবে। আর যখন হচ্ছে দুই রকম মৌলের মিশ্রণ পাবা, তখন কি সেটা যৌগ হয়ে যাবে না? তাহলে সেটা কি হবে? যৌগের অণু। যদি তোমাকে প্রশ্ন দেয় এমসিকিউতে যে নিচের কোনটি যৌগের অণু, ধরো তোমাকে প্রশ্নে এমন আছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর এখানে আছে CH4 বা CH2, ঠিক তো? CH2 কি যৌগের অণু, এইটাও যৌগের অণু, এটা মৌলের, এটা মৌলের, এটা মৌলের। বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পারছেন। তাহলে আমরা যৌগিক পদার্থ ক্লিয়ার হয়েছি, মৌলিক পদার্থ ক্লিয়ার হয়েছি, তারপরে পরমাণু ক্লিয়ার হলাম, অণু ক্লিয়ার হলাম। এবার আমরা প্রতীক এবং সংকেতে যাব। প্রতীক এবং সংকেতে কি কি আছে বলেন তো? প্রতীক এবং সংকেতের ভিতরে পার্থক্য কি বলেন? প্রতীক হচ্ছে যদি কোনো মৌলকে আপনি প্রকাশ করতে চান, কোনো মৌল আপনি প্রকাশ করার জন্য তার ইংরেজি বা ল্যাটিন যে আছে শব্দ আছে, তার প্রথম অক্ষর বা প্রথম দুইটি অক্ষর দিয়ে আপনি যদি সেই মৌলটিকে প্রকাশ করতে চান, তাহলে সেটা হচ্ছে প্রতীক। আর যখন মৌল না হয়ে যৌগ হবে, এইটা ছিল হচ্ছে মৌল। হাইড্রোজেনের
হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ইংরেজ প্রথম আছে এইচ, এই যে আমি এইচ দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে প্রতীক। এবার মানে ইংলিশ বা হচ্ছে ল্যাটিনের প্রথম হরফ বা প্রথম দুইটি হরফ। যেমন সোডিয়াম বানান হচ্ছে আমরা এন এ দিচ্ছি, কারণ এর যে ল্যাটিন আছে ওটা একটু দেখে নেন যে কি আছে। আবার পটাশিয়ামের কে দিচ্ছি, এগুলো কি সব, এগুলো সব প্রতীক, মানে মৌলকে প্রকাশ করছে। আর যদি আপনি এমন থাকে CO2, এটা কি, এটা সংকেত। কেন সংকেত হবে, এক কনসেপ্ট দিয়েই হয়ে গেল। এটা হচ্ছে যৌগ ক্ষেত্রে সেটা হবে কি সংকেত। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা দেখেন তো, এটার অরিজিনাল নাম সোডিয়াম, অরিজিনাল নাম হাইড্রোজেন, অরিজিনাল নাম। তার থেকে হাইড্রোজেনের এইচ নিচ্ছেন, সোডিয়ামের এন এ নিচ্ছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি দুইটা অক্ষর নেন নামের, তাহলে প্রথম অক্ষর বড় হাতের হবে, দ্বিতীয় অক্ষর ছোট হাতের হবে। আর এই কার্বন ডাই অক্সাইড দুইটি মৌল একসাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। এর ইংলিশ নাম কি, এটা দিয়ে আমি বললে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডকে আমি কি প্রকাশ করছি, CO2, সিতে কার্বন, অক্সিজেন কত, দুইকে কি বলছি, ডাই, কার্বন ডাই অক্সাইড। তার মানে প্রতীক আর সংকেতের ভিতরে পার্থক্য বুঝেছেন? প্রতীক শুধুমাত্র মৌলের ক্ষেত্রে, এটুকু মনে রাখবেন, প্রতীক হচ্ছে মৌলের ক্ষেত্রে, আর সংকেত হচ্ছে যৌগের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আপনাদের বইতে কি আছে একটু দেখি। আচ্ছা, আপনি এটাও হতে পারে যে N2 যদি থাকে, সেটাও কিন্তু কি সংকেত। কারণ কি, এটার ভিতরে দুইটা আছে N প্লাস N, এইটা সংকেত, আর এইগুলা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে প্রতীক। আশা করি এবার ক্লিয়ার হয়েছে না একদম। এবার হচ্ছে আপনাদের বইতে যেটা আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের কনসেপ্ট, মানে কি পরমাণুর কণিকা, যেগুলা আপনাদের 9-10 বইতে শুধুমাত্র পরমাণুর গঠনের ভিতরে নিউটন, ইলেকট্রন এবং প্রোটনের কথা উল্লেখ আছে। আর আপনারা যখন উচ্চ লেভেলে যাবেন তখন আরো কিছু আপনারা যুক্ত হতে দেখবেন তার ভিতরে, কিন্তু আপনাদের বইতে যেহেতু নেই, আমি ওইগুলা পড়াবো না। আপনাদের বইতে যা আছে সেই জিনিসটাই ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাদের বইতে এর পরে আছে হচ্ছে পরমাণুর ভেতরের কণা। আচ্ছা, পরমাণুর ভেতরের কণা পড়তে হবে। পরমাণুর ভেতরের কণা আমি আপনাদের পড়াবো কখন জানেন? পরমাণুর ভেতরের কণা আমি আপনাকে পড়াবো যখন আমি রাদারফোর্ডের পরমাণু মডেল পড়াবো তখন। তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের শিখাইনি, যেমন এই যে ধরেন এটা কি সোডিয়াম, এটা হচ্ছে 11, এখানে 23। এবার বলেন তো সোডিয়ামের নিচে যেটা আছে এটা কি, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর এইটা কি, এটা হচ্ছে ভর সংখ্যা। এবার নিউটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা, এগুলো একটু বেসিকটা শিখে নেন। আর যে কয়টি একটা মৌলে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকে, তার মানে ইলেকট্রন সংখ্যা। মানে এটা সোজাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা, কিন্তু একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকবে তার বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকবে। আবার নিউটন সংখ্যাটা তাহলে কি হবে, নিউটন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক
সংখ্যা। এখানে ভর সংখ্যা কত? 23। আর পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এখানে নিউটন হচ্ছে 12টি। আর একটা জিনিস মনে রাখবেন, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা ভগ্নাংশ হবে না। মানে একটি মৌলের বা একটি পরমাণুর ভর সংখ্যা এবং আমি একটু দুঃখিত, আপনাদের ক্লাসের সাউন্ড যেন ভালো আছে তার জন্য ফ্যানটা অফ আছে, যার কারণে একটু গরম লাগতেছে। যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কখনোই ভগ্নাংশ হবে না। এখন এই কথা আমি একদিন একটা ক্লাসে বলেছি, তো তখন একটা শিক্ষার্থী প্রশ্ন করছে, স্যার ক্লোরিনের ভর সংখ্যা তো 35.5, তাহলে নিচে 17 থাকে, এমন থাকে। তো আমি অবাক হলাম, কেন? কাছে প্রশ্নটা করেছে ঠিক আছে, এইটা কি তখন ভর সংখ্যা? 35.5 কি ভর সংখ্যা রে? এটা হচ্ছে পারমাণবিক ভর। ভর সংখ্যা এবং পারমাণবিক ভর দুইটা আলাদা কনসেপ্ট। যে আপনাকে যা বলে বলুক, কিন্তু ভর সংখ্যা আর পারমাণবিক ভর আর ভর সংখ্যা দুইটা আলাদা কনসেপ্ট। কিভাবে? ধরেন আপনি ক্লোরিন পেয়েছেন, আমি এখন যা শিখাচ্ছি পরে বুঝতে পারবেন। এটা ধরেন ক্লোরিন, এটা কেন, কিভাবে, কি হলো, যেহেতু টেনে পড়েন আপনারা, আপনাদের এই অধ্যায় হয়ে গেছে, তাই আমি এগুলার ডিসক্রিপশন পরের অধ্যায়ে আছে, পরের অধ্যায়ে শেখানোর আগে এখানে একটু দেখাই দিই। যে ধরেন এই যে ক্লোরিন, ক্লোরিনের ধরেন এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে নিউট্রন আছে, একটা আছে 17 না না না, তাহলে নিউটন আছে 18, আর এর ইলেকট্রন হচ্ছে 17, বাইরে বোঝা যাচ্ছে ইলেকট্রন 17 মানে প্রোটনও 17। তাহলে এই দুটো যদি আপনি যোগ করেন তাহলে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা হবে 18 + 17 = 35। এবার ধরেন একটি ক্লোরিনেরই নিউটন আছে 20টি এবং প্রোটন আছে 17টি। এবার যোগ দেন, ভর সংখ্যা কত হলো? 37 হলো। এবার 37 + 35 ভাগ 2 সমান 35.5। পারমাণবিক, এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, এটাও হচ্ছে ভর সংখ্যা, এই যে 37। আর এই যে দুইটা একসাথে করে যেটা আমি গড় করে দিলাম, এটাই হচ্ছে পারমাণবিক ভর। আর এই যে ক্লোরিনের আপনি দুইটা রকম পাইলেন, ক্লোরিনের আরো একটা রকম আছে, এই যে দুইটা রকম যে পাইলেন, এই দুইটা রকম আছে একে অপরের আইসোটপ। এটা একটা ক্লোরিনের আইসোটপ, এটা হচ্ছে 20, আর ক্লোরিনের আইসোটপ 18। এখানে 17, এখানে 17, মানে নিউট্রন সংখ্যা আলাদা। বুঝাতে পারলাম ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যার ভিতরে পার্থক্য? ভর সংখ্যা কখনোই ভগ্নাংশ হবে না। ওকে মাইরে কেটে ফেলবেন, তাও ভর সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না, কিন্তু পারমাণবিক ভর ভগ্নাংশ হতে পারে। ক্লিয়ার হয়েছে না এতবার? আচ্ছা, এবার এটা মুছে দিই। এই তোমাদের বইয়ের যে গ্রাফ ছক আছে, দেখো নিউটনের ভর দেওয়া আছে, ইলেকট্রনের ভর দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে, ওইগুলো একটু দেখো। এখন শিখে রাখো যে ইলেকট্রন এটা দ্বারা প্রকাশ করা হয়, এর চার্জ হচ্ছে নেগেটিভ। প্রোটন এর চার্জ হচ্ছে পজিটিভ।
আর নিউটন এর চার্জ কি? নিউটনের চার্জ নিরপেক্ষ। নিরপেক্ষ মানে ওর কোনো চার্জ নাই। এবার এই যে ইলেকট্রন আমি আঁকাইছিলাম এখানে, ধরো এর ভেতরে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে প্লাস নিউট্রন থাকে, আর এই বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। এগুলো চতুর্থ অধ্যায়ে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটু দেখে নেন, কনসেপ্টটা একটু হালকা দেখে নেন, চতুর্থ অধ্যায়ে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার এই অধ্যায়ে জানা লাগবে ইলেকট্রনের ভর কত। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। এটা যদি আপনি কেজিতে করেন তাহলে কেজিতে গেলে কত হয়? 9.11 ইন্টু 10 ইনভার্স 31 গ্রাম। কেন সরি কেজি, কেন 31 কেন হলো? মনে রাখবেন যে 1000 গ্রামে 1 কেজি, 1 কিলোগ্রাম। মাইনাসের ক্ষেত্রে আপনি মান যত বৃদ্ধি করবেন, ইনভার্সের ক্ষেত্রে মান যত বৃদ্ধি করবেন তার মান তত কমবে, আর মান যত কমাবেন তার মান তত বাড়বে। এখানে গ্রাম আছে, গ্রামের থেকে যদি আমি কেজিতে নিয়ে আসি তাহলে কি করতে হবে? আমার তার মান নেগেটিভ হলে বাড়াতে হবে। বোঝাইতে পারলাম? হয়তো বোঝাইতে পারছি। আবার প্রোটনের যদি থাকে, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স 24, আর একটা হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 24। এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে নিউট্রন। ওকে, আশা করি বুঝছেন। মানে এগুলো আপনার মুখস্থ করা লাগবে, মুখস্থ করা ছাড়া আপনার কোনো উপায় নাই। দেখি আমি ভুল লিখলাম কিনা। না, আমি ভুল লিখি না, আমি ঠিকই লিখছি। এটা গ্রাম। যদি কেজিতে নিয়ে যেতে হতো তাহলে কি করতে হতো? আমাকে আবার 3 করে বানাইতে হতো। এবারে চার্জ কত? আমি বলছিলাম এখানে দুইটা পজিটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, আর একটা চার্জ নিরপেক্ষ মানে কি 0। আর মাইনাস চার্জের ক্ষেত্রে 1.60 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, আর পজিটিভ চার্জের ক্ষেত্রে প্লাস 1.60 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। ওকে, এগুলো এই সবটা মুখস্থ করবেন। আমি জাস্ট লিখে লিখে দিচ্ছি, ব্যাপার না। একটা ক্লাস, এই ক্লাসটা 1 ঘন্টা নিলেই শেষ হয়ে যায়, কিন্তু 1 ঘন্টা না নিয়ে আমি একটু বাড়ানোর চেষ্টা করছি। ক্লাসটি আমি 3টি ক্লাস নিতে যাচ্ছি, এই অধ্যায়ের উপরে 3টি ক্লাস নিতে যাচ্ছি। কারণ যেহেতু আমরা বলেছি আমরা একদম সবকিছু খুঁটিনাটি যা কিছু আছে সবকিছুই পড়াবো, কোনো কিছু আমরা এড়িয়ে যাব না। এবং আমি তোমাদের যা পড়াচ্ছি তুমি যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং আমার প্রতিটি কথা যদি তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে এর ভিতর থেকে তুমি এমসিকিউ কমন পেয়ে যাবা। এবং টেকনিকগুলো যদি তুমি ফলো করো, যে কি টেকনিক করাচ্ছে, যদি তুমি সেই সময় না বুঝতে পারো আবার জিজ্ঞাসা করবা দরকার পড়লে কমেন্টে, বা তুমি ওই জিনিসটা আবার রিভার্স করে দেখবা, প্রথম থেকে আবার দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা। আর যদি আমার ভুল হয়ে থাকে, তুমি যদি সঠিক ধরতে পারো তাহলে আমাকে তাও বলবা যে স্যার আপনার ভুল হচ্ছে, আপনি এটা সঠিক করেন। তো এই জিনিসটা তোমরা একটু মুখস্থ করে নিবা, সবটা মুখস্থ করে নিবা। এবার আসছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা তোমাদের বইতে যতটুকু দেওয়া আছে এটা আসলে একদমই রাদারফোর্ডের পরমাণু মডেল গল্প আছে। রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে শেষ করব ভাবতেছি, না বোর পরমাণু মডেলও পড়াতে পারি। পরবর্তী ক্লাসে ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করব। রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাব করে কত সালে? 1911 সালে।
এবং রাদারফোর্ড কিসের উপরে ভিত্তি করে পরমাণু মডেল প্রস্তাব করে? রাদারফোর্ড একটি এক্সপেরিমেন্ট করে, সেই এক্সপেরিমেন্ট নাম হচ্ছে গোল্ডফয়েল এক্সপেরিমেন্ট। সে কি করে? সে একটি আলফা কণার সংকেত কি? আলফা কণার সংকেত হচ্ছে এইটা। তো সে একটি আলফা কণা কি করে জানেন গোল্ডফয়েল এক্সপেরিমেন্টে? এখানে সে জিঙ্ক সালফাইডের একটি আস্তরণ দিয়ে দেয় এবং এখানে একটি গোল্ড ফয়েল রাখে। গোল্ড কি? গোল্ডের সংকেত বলেন তো আপনার ইয়েতে আছে পর্যায় সারণীতে। এবার এখান থেকে আলফা কণা সে এই গোল্ড ফয়েলের উপরে নিক্ষেপ করে, এমন ভাবে নিক্ষেপ করছে। ওকে, একটু ভিজে গেছে, একটু ক্লিয়ার করে নিই আমি। সেখানে তো আর হবে না, আমি নিচে দেখাই। একটু সমস্যা হয়ে গেল তোমাদের ক্লাসে, সমস্যা নাই, পরবর্তীতে এগুলো আমি মাথায় রাখবো। হাত ঘেমে গেছে তো, ধরো এই যে গোল্ড ফয়েল, এখান থেকে আলফা কণা নিক্ষেপ করা হচ্ছে, হাজার হাজার আলফা কণা গোল্ড ফয়েলের উপরে নিক্ষেপ করা হলো এবং এগুলো সে দেখলো যে জিঙ্ক সালফাইডের উপরে এগুলো পাস করে জিঙ্ক সালফাইডের উপরে সে আলফা কণা দেখতে পেল এবং কিছু কিছু আলফা কণা কিছু এমন বেঁকে যেতে থাকলো, এমন কিছু বেঁকে গেল। মানে সে তো বুঝতে পারছে এখানে একটা টস মারতেছে, ওইদিকে যে বেঁকে যাচ্ছে। আর কিছু আছে যেটা এমন ভাবে গেল যে আবার সেম উল্টো পথে এখানে চলে আসলো, মাঝ বরাবর থেকে এই গেল এমএনএ এদিক দিয়ে আবার না পাস করে আবার ব্যাক চলে আসলো এবং সেইটির পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ 1:20,000। মানে 20,000-এ একটি কণা পাস না করে ব্যাক চলে আসলো, আর সব কণায় পাস করলো এবং কিছু কণা বেঁকে যেতে থাকলো। এবার এই এক্সপেরিমেন্ট করে রাদারফোর্ড কি মতবাদ দিল? সে মতবাদ দিল যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা এবং পরমাণুর যে সম্পূর্ণ ভর, সেই ভর তার মাঝের নিউক্লিয়াসে মাঝে অবস্থিত। বলা যায় যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। ধরো এই একটা পরমাণু, এর বেশিরভাগ জায়গায় ফাঁকা, আর এই সম্পূর্ণ পরমাণুর ভর এই মাঝে একটি নির্দিষ্ট জায়গায় করছে, মানে সম্পূর্ণ ভর একটি কেন্দ্রে অবস্থান করছে, সম্পূর্ণ ভরটা, পরমাণুর যে ভর। এবং এ বললো যে বাইরে এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন, বাইরে হচ্ছে ইলেকট্রন। ভিতরে আমি বলছি যে বাইরে ইলেকট্রন থাকছে, ভিতরে প্রোটন থাকছে এবং নিউট্রন থাকছে। এবং রাদারফোর্ড তখন হচ্ছে কি দিল? রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলল যে সৌরজগৎ যেমন সূর্যকে কেন্দ্র করে, এটা থেকে বোঝেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো নক্ষত্রগুলো ঘুরতে থাকে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো
ঘুরতে থাকে, ঠিক আছে। এর জন্য রাদারফোর্ডের এই মডেলকে বলা হলো সোলার সিস্টেম মডেল, কারণ সে সৌরজগতের সাথে এটা তুলনা করেছে। তাহলে প্রথম কথা রাদারফোর্ড কি বলেছিল? রাদারফোর্ড বলেছিল যে এই কথাই বলছিল, রাদারফোর্ড প্রথমে বলেছিল যে পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং এর সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত একটি নির্দিষ্ট জায়গায় সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত হয়ে থাকে, এবং সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো যেমন ঘুরতে থাকে, একটি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর আশেপাশে ইলেকট্রনগুলো ঠিক সেমনভাবে ঘুরতে থাকে, যার কারণে একে সোলার সিস্টেম মডেলও বলা হয়। এইবার আসছে যে এই মডেলের সীমাবদ্ধতা। তুমি বলো তো, গ্রহ নক্ষত্র সূর্যের কি চার্জ আছে? গ্রহ নক্ষত্রে সূর্যের কোনো চার্জ নেই, কিন্তু এখানে ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ। একটা নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জের সাথে সৌরজগতের তুলনা করার একটা বোকামির কাজ না, যার কারণে এটা তার একটা সীমাবদ্ধতা, যে সে একটা চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা করেছে। আর তোমাদের মতবাদে কি আর কিছু দেওয়া আছে? এই দুইটা বাদে তোমাদের তো হিউজ দেওয়া আছে। ক্ষুদ্র কণা পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, এটা বলেছি। এটি কেন্দ্রে থাকে, আচ্ছা কেন্দ্রের নাম নিউক্লিয়াস, হ্যাঁ ঠিক আছে, বললাম তো যে তোমাদের যত নিউক্লিয়াস মানে পরমাণুর যত ভর এর কেন্দ্রীভূত থাকে, কেন্দ্রের নাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, সবগুলোই শিখাইছি। মানে এখানে তোমাকে একটু গুছাই লিখে নিতে হবে, মানে এক এক সময় এক এক রাইটার এক এক রকম লিখবে। তারপরে কি লিখছে, ধনাত্মক চার্জহীন নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জহীন ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘুরে, ইলেকট্রন তেমন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। মানে কি, আমি যে কথাটাই বললাম যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন নক্ষত্রগুলো ঘুরছে, ঠিক তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে কেন্দ্রমুখী বলের কারণে। এবার সীমাবদ্ধতা গেল এটা, যে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করেছে। এবং আরেকটি সীমাবদ্ধতা কি হতে পারে? আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্ব আমাদের বইতে অতটা ভালোভাবে করা নেই, তো এটা যা দেওয়া আছে আমি তার ভিতরে একটু বোঝানোর চেষ্টা করি। যে ম্যাক্সওয়েল কি বলছিল, যে যদি ধনাত্মক চার্জ যুক্ত বস্তুকে ঋণাত্মক চার্জ যুক্ত বস্তু প্রদক্ষিণ করতে থাকে, তাহলে ধীরে ধীরে সে তার শক্তি হারাবে এবং একটি নির্দিষ্ট পর্যায়ে যে সে হচ্ছে নিউক্লিয়াসে পতিত হবে এবং পরমাণুর অস্তিত্ব বিলীন হবে। কি বললো? এটা হচ্ছে পজিটিভ চার্জ, মাঝখানে নিউট্রন, মানে একে কেন্দ্র করে ঘুরছে কে? কেন্দ্র করে ঘুরছে হচ্ছে নেগেটিভ চার্জ। মানে আমার কথা বোঝার চেষ্টা করেন, কেন্দ্র করে ঘুরছে হচ্ছে নেগেটিভ চার্জ। এবার ধরেন আপনি হচ্ছে, আপনাকে বলা হলো যে একটা বড় ফিল্ডের চারিদিকে আপনাকে 10 রাউন্ড ঘুরতে বলা হলো। আপনি ঘুরছেন, এক রাউন্ড ঘোরার পরে আপনার শক্তি কি বাড়বে না কমবে? আপনার এনার্জি কম হতে থাকবে। তাহলে আপনি একবার ঘোরার পরে আপনাকে বাউন্ডারি বলা হয়নি, যে আপনাকে শুধু বলছে ফিল্ডটা প্রদক্ষিণ করতে। তাহলে আপনি কি বলতে চাইবেন? আর একটু পরিধি, এই যে যখন হচ্ছে বড় কোনো থাকে, আপনি যদি এই বরাবর দিয়ে ঘুরতে থাকেন আপনার এনার্জি বেশি লাগবে। আপনি যদি একটু সামনে এগিয়ে আসে, যদি পুরা প্রদক্ষিণ করেন, তাহলে আপনার এনার্জি আরো একটু কম লাগবে। আরো একটু সামনে আসলে আরো এনার্জি কম লাগবে। তার মানে কি, যখনই একটা জিনিস একটা মাঠ প্রদক্ষিণ করবে তখন তার এনার্জি কমতে থাকবে, তাহলে সে তার এনার্জি বাঁচানোর জন্য আর একটু সামনে এগিয়ে আসবে। মানে এটা উদাহরণ, উপমা স্বরূপ আপনাদের বলছি, যে আপনারই ধরেন আপনি প্রদক্ষিণ করছেন, আপনার এনার্জি হারাইলো, কারণ আপনি আরো একটু সামনে এগিয়ে আসলেন, তার সামনে এগিয়ে এসে আবার প্রদক্ষিণ করলেন, আবার আপনার এনার্জি হারাইলো, আপনি আরো একটু সামনে, আপনার পথ কমানোর জন্য। ঠিক তেমনি এই যে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াসকে যখন নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন প্রদক্ষিণ করবে, তখন এ তো ধীরে ধীরে এর শক্তি হারাবে। শক্তি হারিয়ে একটি নির্দিষ্ট সময় এই যে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াসের ভিতরে পতিত হবে ইলেকট্রন।
যে পতিত হওয়ার পরে কি যদি ইলেকট্রনই না থাকে তাহলে কি আর পরমাণু হচ্ছে? পরমাণু হচ্ছে না। নিউটন না থাকলেও কিন্তু পরমাণু হয়, উদাহরণ আছে, একদম বেসিক উদাহরণ। নিউটন না থাকলে পরমাণু হয়, কিন্তু ইলেকট্রন না থাকলে তো হবে না, ইলেকট্রনের অস্তিত্ব তখন বিলীন হয়ে যাবে। তার মানে কেন এই যে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসের ভিতরে পতিত হয় না এবং পরমাণুর অস্তিত্ব বিলীন হয় না, এটার কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলে ব্যাখ্যা করা নেই। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটি সীমাবদ্ধতা। এবং আপনাকে আমি বলছিলাম যে নিউট্রন বিহীন মৌল হাইড্রোজেন, কেন হাইড্রোজেনের কি থাকে, এখানেও এক এখানেও এক, এটা বলছিলাম আমি কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এখানেও এক, প্রোটন সংখ্যা নিচেও যদি এক হয় এটাও হচ্ছে প্রোটন সংখ্যাই হচ্ছে, কারণ কি 1 - 1। আমি বলছিলাম নিউটন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত এখানে 1, পারমাণবিক সংখ্যা কত 1, তাহলে নিউটন সংখ্যা কত 0। একদম বেসিক উদাহরণ, যে যদি প্রশ্ন আছে কোন মৌলের নিউটন নাই হচ্ছে হাইড্রোজেনের। এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা হয়তোবা বোঝাতে পারলাম, সীমাবদ্ধতাও কিছু উল্লেখ করে দিয়েছি। এরপরে হচ্ছে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল হচ্ছে বিজ্ঞানী নিলস বোর বোরের পরমাণু মডেল প্রস্তাব করে কত সালে? 1913 সালে। এই নিলস বোর হচ্ছে রাদারফোর্ডের স্টুডেন্ট, রাদারফোর্ড হচ্ছে গুরু, নিলস বোর হচ্ছে তার ল্যাবেই কাজ করত, তার একজন শিষ্য। তো সে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা তুলে ধরে আরো নিজের একটা পরমাণু মডেল প্রস্তাব করলো 1913 সালে। আমরা পরবর্তী ক্লাসে এই বোর পরমাণু মডেল উল্লেখ করবো, বোর পরমাণু মডেল পড়বো এবং ইলেকট্রন বিন্যাস শিখবো। বোর পরমাণু মডেল এবং ইলেকট্রন বিন্যাস দ্বিতীয় ক্লাসে শিখবো এবং তার পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের শেষটা দিয়ে আমরা ফিনিশ করে দেব ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই থাকলো। ক্লাসটি দেখে যা বুঝতে পারবা না সেইগুলো তোমরা পেজে SMS দিবা, বা তোমাদের অ্যাডভাইজার ভাইয়া আপু যারা আছে তাদেরকে অ্যাডভাইস মানে তাদের কাছ থেকে জানতে চাইবা, বা Q&A তে পেজে SMS দিলে তোমাদের হচ্ছে প্রশ্নগুলা সলভ করে দেওয়া হবে আর কি। তো তখন পর্যন্ত পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকো। আল্লাহ তোমাদের ভালো রাখো। আল্লাহ হাফেজ।